আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমরা সবাই আমাকে বলতেছিলা যে ভাইয়া আমাদের জন্য সব সাবজেক্টেরই তো আমাদের জন্য ওয়ান শট ক্লাস দিচ্ছেন, ফিজিক্সের কেন না? ফিজিক্স ফার্স্ট পেপারের আমি কিন্তু অলরেডি তোমাদেরকে আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ফিজিক্স সেকেন্ড পেপারের আজকে প্রথম যে ওয়ান শটটা নিয়ে আসছি সেটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান। তবে ফিজিক্সের জন্য এবং ম্যাথের জন্য তোমরা জানো যে আমাদের কিন্তু টপ টপ সিকিউ কিন্তু কোর্স আছে, জাস্ট দুইটা আমাদের পেড কোর্স আছে। সব কিন্তু আমরা সব কিছু তোমাদেরকে ফুলভাবে এমসিকিউ সহ সাপোর্ট দেওয়ার জন্য কাজ চলতেছে। তো আমি এখন মেইন কথায় আসি। এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ আধুনিক পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারটা থেকে আমি আজকে দেখাবো তোমাদেরকে যে কয় টপিক বা কয় ধরনের সিকিউ হতে পারে, জাস্ট দুইটা ধরনের। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ধরন থাকে, একদম এ টু জেড আমি ক্লিয়ার করে দিব। আজকের ক্লাসটা তুমি যদি শেষ পর্যন্ত থাকতে পারো আমার সাথে, তাহলে তুমি এখান থেকে একটা সিকিউ নিশ্চিন্তে কমন পাবে। আমি তোমাকে একদম ফিজিক্সের বস বানাতে আসিনি, আমি তোমাকে ফিজিক্স নিয়ে অনেক বেশি কথা বলতে আসিনি এই চ্যাপ্টার নিয়ে। আমি তোমাকে জাস্ট এইটুকু তোমাকে এখান থেকে শেখাতে আসছি যে এখান থেকে সিকিউ আসলে তুমি কিভাবে করবা বা কি কি টেকনিক অ্যাপ্লাই করবা এই জিনিসগুলা। তার জন্য আমি তোমাকে অতিরিক্ত কথা বলবো না, যেগুলোর কারণে তোমার হয়তো বা এই জিনিসগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তুমি আরো গুলিয়ে ফেলবা। তা যেন না হয়, তুমি যাতে সিকিউ অ্যান্সার করে আসতে পারো, এইভাবে আমি জাস্ট তোমাকে আজকের এই আধুনিক পদার্থবিজ্ঞানটা শিখাবো। কিন্তু এইটার তুমি যদি একটু জাস্ট চিন্তা করে দেখো, যে আধুনিক পদার্থবিজ্ঞান, আপেক্ষিকতা, এই টপিকগুলা এতটাই ব্রড, মানে এতটাই, মানে তুমি চিন্তাও করতে পারবে না এগুলো নিয়ে কি পরিমাণ কাজ হচ্ছে। তো আমরা তো আসলে এত বেশি কিছু, এখন আগে আমাদের এই প্লাসটা নিশ্চিত করা লাগবে, তার জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই শিখবো। ওকে, তো আমরা তাহলে শুরু করে দেই এক এক করে। প্রথমত আমি বলছিলাম যে এই আধুনিক পদার্থবিজ্ঞানটা কেন তোমরা পড়বা, কারণ হলো যে খুবই অল্প একটু পড়ে তুমি একটা সিকিউ মানে 10 মার্ক তুমি নিশ্চিন্তে কমন পেতে পারো। আর একটা চ্যাপ্টার আমি সেকেন্ড পেপার থেকে বলছি কি, ভৌত আলোক বিজ্ঞান, এইখান থেকেও জাস্ট একটু পড়েই তুমি কিন্তু ভালো মতো মার্ক কমন পেতে পারো। এরপর আমি কি বলছি, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, জাস্ট একটু পড়েই তুমি মার্ক পেতে পারো। তার পাশাপাশি আমি কি বলছিলাম বলতো ভাইয়া, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। আরেকটা আমি কি বলছিলাম বলতো ভাইয়া, আরেকটা তুমি পড়তে পারো এই যে দেখো ইলেকট্রনিক্স। ওকে, ডান, ঠিক আছে। আরেকটা বলছিলাম পরমাণুর মডেল। তো এগুলা হলো খুবই সহজ মানে চ্যাপ্টার, যেগুলো থেকে তুমি সহজে একটা করে সিকিউ কমন পেয়ে যাবা অল্প একটু পড়ে, জাস্ট অল্প একটু। আমি দেখাবো যে আধুনিক পদার্থবিজ্ঞান বেশি কিন্তু বড় হবে না ক্লাসটা, লাস্টে না বোঝা যাবে যে আসলে কতক্ষণ ক্লাসটা হয়েছে। তার মানে বুঝতেই পারবা যে কত অল্প একটু পড়ে তুমি ভালো মতো এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারো। যেমন ধরো তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, অনেক কনসেপ্ট থাকে। তবে স্থিরতড়িৎ তাও কমপ্লিট ভাবে কমানো যায়, কিন্তু চলতড়িৎে অনেকগুলো টপিক থাকে। তারপর এগুলোকে আসলে গুছিয়ে দিতে পারবো আমরা ইনশাল্লাহ, তোমরা যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ। আমাদের কিন্তু পেইড ব্যাচ এগুলো সব গুছিয়ে আমরা কিন্তু করানোর রেকর্ড কিন্তু চলতেছে, 1 তারিখ থেকে আপলোড হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন মেইন আলোচনা শুরু করি, ঠিক আছে। আমাদের মেইন আলোচনা শুরু করি। সিকিউ দেখো, এখানে 2 ধরনের সিকিউ হবে তোমার পরীক্ষার মধ্যে। তো এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সিকিউটা সবসময় পরীক্ষায় বেশি বেশি আসে। আরেকটা আছে, 2 ধরনের সিকিউ হবে, একটা হলো আপেক্ষিকতা টপিক থেকে, আরেকটা হবে ফটোতড়িৎ ক্রিয়া, এই টপিকটা থেকে তোমার আরেকটা সিকিউ হবে। তার মানে এই 2 ধরনের সিকিউ আমার পরীক্ষা আসবে। এখন এইখান থেকে আপেক্ষিকতা থেকে আমার কি ধরনের সিকিউ আসবে, এখান থেকে আমার 3টা সূত্র আছে, এল এম টি। এবং এখান থেকে মনে রাখবা যে, সব সময় মনে রাখবা যে এখান থেকে এল এল নট, এম নট, এগুলা খুবই সহজ কনসেপ্ট, সহজেই আমরা করতে পারি। যার ফলে এই কনসেপ্ট এল নট, যেটাকে আমরা কি বলতে পারবো বলো তো ভাইয়া, এই স্লাইডে গেলে আমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবো। দৈর্ঘ্য সংকোচন, বল বৃদ্ধি এবং কাল দীর্ঘায়ু। তার মানে এই যে দৈর্ঘ্য সংকোচন, একটু ভাইয়ার কথাগুলো শুনো, আজকে সব কমপ্লিট হয়ে যাবে। কাল, এই যে এখানে দেখো কি ভর বৃদ্ধি, এইগুলো হলো সহজ সমস্যা স্টুডেন্টরা করে কোথায়, এই যে কাল দীর্ঘায়নে, মানে সময়ের টি এর এখানে গেলে বুঝতে পারে না যে আসলে কোনটা টি কোনটা টি নয়। এই জন্য স্যাররাও তোমাকে ওইভাবে খেলে যে তোমার সাথে ধরো এইগুলা সবসময় সহজগুলো তোমার গতে দেয়, মানে 3 মার্ক তোমার এখান থেকে নিশ্চিত। জাস্ট এগুলার কি জানবা বলতো, পরিচয় জানবা, জাস্ট পরিচয় জানবা আর সূত্রের মধ্যে মান বসাবা, এইটুকু করলেই হবে। এইটুকু করলেই তুমি 3 মার্ক পাচ্ছ। আর এই যে বললাম না যেটা ঝামেলা,
টি নট টি, এই যে কাল দীর্ঘায়ন যেটা, এইখান থেকে আমাকে ঘ নাম্বার প্রশ্ন করে, একটু আমাকে জাস্ট মডিফাই করা লাগে কনসেপ্টটাকে। যে বুঝতে পারবে কনসেপ্ট, আমি ধরাই দিব সব কিছু, সে আশা করি আর কিচ্ছু বাকি থাকবে না এই সাবটা থেকে। তো আপেক্ষিকতা এই জিনিসটা থেকে আমাদের একটা সিকিউ হবে, আর একটা সিকিউ হবে ফটোতড়িৎ ক্রিয়া থেকে। তো এইটা বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমি এইটা পুরোটা কমপ্লিট করে দিব, তোমার একটা সিকিউ আসার সম্ভাবনা 100% কমন থাকবে যদি এইটা থেকে একটা সিকিউ আসে, ঠিক আছে? আর এইটা তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এগুলোর কিন্তু সবগুলো, এই যে প্রত্যেকটা সিকিউর কিন্তু আমরা কিন্তু টপিক ক্লিয়ার করে দিচ্ছি আমাদের কোথায় বলো তো, টপ সিকিউ আমাদের কি সিরিজের মধ্যে, মানে আমাদের পেইড কোর্স যেটা মাত্র 300 টাকাটা। ওকে ডান। তো আমরা শুরু করি, এইটা আমরা A to Z কমপ্লিট করবো। এখন তোমাকে আগে আমি দেখাই যে CQ1 CQ2 দেখো এগুলো আসলেই কি এই দুইটা টপিক থেকে আসে কিনা দেখি। তো আমরা এই কোশ্চেনে একটু আসি, কোশ্চেন দেখলে বুঝতে পারবো। দেখো গ নাম্বারটা কি বলছে, চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত, ওই যে এম আর এম নট, এই যে এম আর এম নটের খেলা। আর দেখো এখানে কি বলছে, উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারীর ওই গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা। এই যে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা, এটা সময়ের খেলা। তার মানে কি টি নট, দেখছো? এই যে এইটা বুঝতে পারছো কিনা বলো তো, বুঝতে পারছো কিনা? এরপর এখানে আসো, কি বলতেছে দেখো, মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে, মানে এটা কে বলো তো, এল নট। এই যে দেখো আমার কি দৈর্ঘ্য সংকোচন। এরপরে ঘতে দেখো, নুহাতার স্কুলে অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা, যোগ দিতে পাওয়ার জন্য কি লাগবে, সময় লাগবে। দেখো টি আর টি নট। এই যে দেখো সব কিন্তু এই টাইপের পড়া, আমরা যখন করব তখন বুঝতে পারবা। দেখো এই প্রশ্নটা রাখছি, এটা কিন্তু সলভ করাবো। কি লেখা আছে দেখো, ম্যাসন আমাদের কিন্তু কিসের নাম বলো তো, আমাদের প্রতিষ্ঠানের নাম। দেখো কি বলছে, ম্যাসন কণার ক্ষেত্রে গতিশীল ম্যাসনের ভর নির্ণয় করো, মানে এম আর এম নট। বলছে উপস্থিতি, দেখো ম্যাসনের কণার উপস্থিতির কারণে আপেক্ষিক তত্ত্বের সাহায্যে উপস্থিতি, তার মানে কি সময় টি আর টি নট। দেখো আলটিমেটলি কি এই সিকিউ গুলো সবসময় কি হবে, এল এম আর টি। এল এম সবসময় আসতে পারে গতে, আর গত সবসময় তোমার টি আসবে। জাস্ট যারা এল এম টির কনসেপ্টটা ক্লিয়ার হবে তারা 100% একটা সিকিউ কমন চলে আসবে, ঠিক আছে? ওকে ফাইন, খুব ভালো কথা। এই যে খুব ভালো কথা, এইখানের মধ্যে তুমি চাইলে সব কিছু দেখতে পারবা। এবার আসো ভাইয়া, এরপরে আমাদের সিকিউ টপিকটা কি ছিল দেখো। সিকিউ 2তে আমাদের যেটা ছিল সেটা কি, ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া থেকে গ নম্বরে প্রশ্ন আসে, কখনো গতিশক্তি, কখনো কম্পাঙ্ক, কখনো কার্যাপেক্ষক। এই 3 ধরনের তোমার গতে প্রশ্ন করে একই কনসেপ্ট থেকে, জাস্ট এগুলাকে জাস্ট মানে আমরা কি করি, মডিফাই করে এক একটার মান বের করি। তার মানে কি, এখান থেকে গতিশক্তি আসতে পারে, কম্পাঙ্ক আসতে পারে, অথবা কার্যাপেক্ষক আসতে পারে। আর ঘতে আসতে পারে শক্তি, আর একটা হলো কি নিবৃত্তি বিভব। এই দুইটা জিনিস থেকে আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়ে থাকে। চলো আমরা দেখি আসলে কি এগুলা থেকে কোশ্চেন হয় কিনা। এই প্রশ্নটা দেখো কি বলছে তোমাকে, প্রশ্নটি একটু দেখো। প্রশ্নটা বলো, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। বলছিলাম না গতিশক্তি আসছে। এরপরে প্রশ্নটা দেখো, আলোক রশ্মির ধাতব খণ্ডটি আবর্তিত হলে ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব কিনা বিশ্লেষণ করো। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির কথা বলা আছে। আমি কি বলছি তোমাদেরকে, এখান থেকে কি আসবে দেখো, শক্তি আর নিবৃত্তি বিভব আসছে। এরপরে আসো ভাইয়া, এরপরে সিকিউ আসো। এখানে আসো, কি বলছে, আপেক্ষিক গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি, দেখছো গতিশক্তি। আর এখানে কি বলছে, কোন যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা ওই কনসেপ্টের সাথে ঢুকাই দিছে, ঠিক আছে? এরপরেরটা আসো, এই যে দেখো এই যে দেখো কার্যাপেক্ষক, দেখছো কার্যাপেক্ষক, বলছিলাম না কার্যাপেক্ষক থেকে গতে আসবে। আর ঘতে কি আসবে দেখো, ফটোর শক্তি, দেখো শক্তি ব্যয়ে এক্স রশ্মি উৎপন্ন হয়। দেখো শক্তি। তার মানে কি, আমরা জাস্ট এই কনসেপ্টগুলা শিখলে আমি এইটুকু বুঝতে পারবো যে এই দুই ধরনের সিকিউ আসবে পরীক্ষায়। তার মানে এই 2 ধরন যে কেউ করলে তাকে 100% এখান থেকে 10 মার্ক সে কমন পেয়ে যাচ্ছে। তোমরা যারা এতদিন পড়াশোনা করোনি, ফিজিক্স নিয়ে এত ভয়, ইনশাল্লাহ তুমি এইটুকু ভাইয়ার সাথে থাকো। ভাইয়া এইটুকু কথা দিচ্ছি যে এইখানে যেইভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি, এইভাবে কিন্তু তুমি যদি পড়তে পারো ভাই, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো আমরা এই সিকিউ 1টা মেইনলি তোমাদের সাথে আজকে পুরোপুরি A to Z ক্লিয়ার করে দিব। এটার জন্য কি লাগবে, কারণ এটা যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটার চাইতো, তার জন্য এটা আমরা ভালো মতো ক্লিয়ার করে দিব। তোমাদের
আমার 10 মার্ক যাতে তুমি এনশিওর করতে পারো। আর এই পার্টটুকু তোমরা চাও কিনা কমেন্টে জানাবা, ঠিক আছে? তো এটার জন্য আমাকে প্রথমত এরকম একটা স্লাইড আমি রেডি করে রাখছিলাম তোমাদের জন্য আগে থেকে, যেন সময়টা নষ্ট না হয়। এখন শুনো ভাইয়া, আপেক্ষিকতা এই জিনিসটা কই থেকে আসছে? তোমরা জাস্ট আমরা নর্মালি চিন্তা করি যে এই জিনিসটা নর্মাল ভাবে আমরা যেটা ভাবি কি, আমরা একটা ভাবি যে সাধারণ মানে একদম স্বাভাবিক অবস্থায়। কেমন? ধরো আমি এখানে দাঁড়ায় আছি, তো আমি এখানে কতক্ষণ দাঁড়ায় আছি, ধরো আমরা কি করছি, গাড়িতে বসে আছি। এক্সাম্পল একটু ভালো করে দেই তাহলে বুঝতে সুবিধা হয়। গাড়িতে বসে আছি, গাড়িতে তুমি কতক্ষণ বসে আছো, ধরো 1 ঘন্টা। কিন্তু এইটা যখন ভাইয়া, এই গাড়িটা যখন অনেক গতিতে চলবে, তখন তোমার কাছে এখন যেমন 1 ঘন্টা মনে হচ্ছে, তখন আর 1 ঘন্টা মনে হবে না। ওই সেম সময়টার কিছু পরিবর্তন দেখতে পারবা। আরো সহজ ভাষায় বলি যে ধরো তোমার এখানের মধ্যে বর হলো কত কেজি, 50 কেজি। যখন তোমাকে আমরা একটা কিসের বিমানের মধ্যে দিব, অনেক গতিতে চলবে, তখন সেই ক্ষেত্রে তোমার ভরটা তুমি ভিন্নতা অনুভব করবে। তার মানে ভরের একটা পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আমরা তো নর্মালি কি, আমার এখানে যা ভর, আমার ওইখানে যত গতিতে চলুক না কেন, ভর আমার তো একই থাকবে। আমার তো ভর চেঞ্জ হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কিন্তু ভাইয়া এই জিনিসটাই আমাদের আইনস্টাইন এত মানে জাস্ট তার চিন্তা ভাবনার ক্ষমতাটা দেখো তোমরা, যে সে জাস্ট এখানে সে পৃথিবীতে বসে আছে, বসে সে চিন্তা করতেছে, কিন্তু সে ভাবতেছে যে নবকাশ জানে কি হচ্ছে। সে ভাবতেছে যে ওইখানে আমি যদি ইয়াতে যাই, পৃথিবীর বাইরে যাই, সেক্ষেত্রে যখন গতিশীল থাকবো, তখন আমার কিসের পরিবর্তন, আমার ভরের পরিবর্তন হবে কিনা, সময়ের পরিবর্তন হবে কিনা। যা চিন্তা করে দেখো, সে পৃথিবীতে বসে এগুলো ভাবতেছে। তার চিন্তা ভাবনার ক্ষমতা দেখছো, এবং সেগুলো প্রুভ করছে। তার মানে কি, তার মানে জিনিসটা এইটুকু দাঁড়ায় যে আমাদের এই পার্থক্যটা দেখা দিচ্ছে। তো আপেক্ষিকতা মানে কি, একটা সাপেক্ষে এরকম চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। তবে আমি আগেই বলে নিচ্ছি যে আমি কোনো একদম ফিজিক্সের কোনো বস না, এটা না। আমি জাস্ট তোমাদেরকে এমন ভাবে পড়াবো যাতে তুমি এখান থেকে সিকিউটা লিখে আসতে পারো। বুঝতে পারছো ভাইয়া? জাস্ট তুমি সিকিউটা লিখে আসতে পারো। তোমাকে আমি একদম আজকে ফিজিক্সের এই চ্যাপ্টারে বস বানাতে আসিনি। আমরা আজকে এই চ্যাপ্টার থেকে সিকিউ কিভাবে অ্যান্সার করবা, একদম সিকিউতে যেন 10 10 পাও, সেই জিনিসটা এনশিওর করতে আসছে। আর এখান থেকে মনে রাখবা যে এটা শুধুমাত্র বড় বেগের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বেগের ক্ষেত্রে কেন প্রযোজ্য একটু পরে আমি দেখাচ্ছি তোমাকে। যখন বেগটা ছোট হবে তখন কেন এটা প্রযোজ্য না। কারণ কি, দেখো ভাইয়া, জাস্ট একটু চিন্তা করে দেখো। ধরো তোমার কাছে মনে হতে পারে, আচ্ছা ভাইয়া, আমরা যখন বাসের মধ্যে চলাফেরা করি, আমরা যখন একটা ট্রেনের মধ্যে চলাফেরা করি, তখন তো আমি যদি 1 ঘন্টা সময় ধরে ধরলাম, আমার বাসা থেকে স্কুলে আসলাম 1 ঘন্টা সময়, বা কলেজে আসলাম 1 ঘন্টা সময় ধরে, কিন্তু আমার তো এমন হয় না যে আমি এখানে সময়ের একটা পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে কেন হয় না? কারণ কি জানো? কারণ ট্রেন, বাস এগুলো কোনো ওই পরিমাণ বেগে চলে না। দেখো আমাদের কার সাথে তুলনা হচ্ছে? আলোর বেগের সাথে। তার মানে আলোর বেগ কি পরিমাণ গতিতে চলে, বুঝতে পারতেছো? তার মানে এটা কখন প্রযোজ্য হবে? এই আলোর বেগের সাথে সমতুল্য অবস্থায় গেলে, মানে বড় বেগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন কেন আমাদের বেলা প্রযোজ্য হয় না? ধরো আমাদের যে বেগটা থাকে তখন, এই যে আমরা যে বাসে চলাফেরা করি, ট্রেনে চলাফেরা করি, তখন বেগটা অনেক ছোট থাকে। বেগটা যদি ছোট থাকে, তুমি বলো 0 ধরো এতটাই ছোট মান, ধরো 2 বাই একটা ইনফিনিটি, অনেক বড় মান। এটা করলে কত আসবে? 0 আসবে। মানে অনেক বড় মানের ছোট মানকে অনেক বড় মান দিয়ে ভাগ করলে অবশ্যই সেটা 0.000 একদম শূন্যর কাছাকাছি। যদি শূন্যর কাছাকাছি হয়ে যায়, তুমি আমাকে বলো ভাইয়া 1 - 0 কত হবে? 1 কে রুট ওভার করলে 1 এ আসতেছে। তার মানে নিচেরটা নাই, তাহলে থাকতেছে কি? m = m0। তার মানে তখন আমরা যেই ভর থাকি সেটাই অনুভব করি, কোনো পরিবর্তন পাই না। পরিবর্তন কখন পাই আমরা? যখন অতিরিক্ত গতিতে চলবে, সেই ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা দেখতে পাবো। এখন আসো ভাইয়া, এখানে আমাদের 3 ধরনের সূত্র নিয়ে আমরা কথা বলবো। আমি আগেই বলে নিয়েছি যে আজকে আমার এইখানে যারা এই দুইটা সূত্রে জাস্ট পরিচয়টা ভালো মতো জানবে, তারা এখান থেকে 3 মার্ক 100% শিওর। আর এটা যারা বুঝবে, তারা এখান থেকে 4 মার্ক 100% শিওর। এই হলো আমাদের 7 মার্ক, ঠিক আছে? এইখান থেকে জাস্ট আমরা এই জিনিসগুলো বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ আমি এইটুকু বলতে পারি যে একটা সিকিউ কমন। এখন দেখো, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি, আর একটা কি আছে? কাল দীর্ঘায়ন। এখন দেখো এখানে কেন সংকোচন হয়েছে? এটা বৃদ্ধি হয়েছে, এটাও দীর্ঘায়ন মানে বড় হয়েছে। তাহলে এটা কেন সংকোচন? দেখেই বুঝতে পারতেছো এখানের মধ্যে কি আছে বলো তো ভাইয়া? এরা কিভাবে আছে বলো তো ভাইয়া? এরা ভাগ অবস্থায় আছে, আর এটা গুণ অবস্থায় আছে। বুঝতেই পারতেছো বিষয়টা। এবার আসে মেইন কথায় আসে। এখানে আমার মেইন আলোচ্য বিষয় হলো আগে এই দুইটা, দৈর্ঘ্য সংকোচন, এল আর এল নট। আমাদের পরিচয়গুলো জানা খুব দরকার। দেখো ভি বলতে গেলে আমরা কি বুঝি? এই জিনিসটা যদি জেনে যাও, তাহলে তোমার বি আর সি এর কাজটা শেষ। দেখো বি বলতে গেলে বুঝি আমাদের মহাকাশযানের বেগ। আমাদের মহাকাশযানের বেগ বলতে গেলে কি বোঝায়? এটা আর পৃথিবীতে নাই, আমাদের মহাকাশযানে এটা চিন্তা করা হচ্ছে। আর সি বলতে গেলে কি বোঝায়? সি বলতে গেলে দেখো আলোর বেগ বোঝায়। তার মানে আমরা কোন বেগে চলাফেরা করব? এই আলোর বেগের
কাছাকাছি এরকম সমতুল্য বড় বেগ নিয়ে যখন আমরা কাজ করব, ঠিক আছে। তার মানে বি আর সি, দেখো যত জায়গায় বি আর সি আছে এগুলার কাজ আমার কমপ্লিট। তার মানে এখন বাকি থাকে কি এল, এল নট, এম, এম নট। আগে প্রথম দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এল নটটা কি? এল নট হলো কি নিশ্চল দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য, পৃথিবীতে পরিমাপ কত দৈর্ঘ্য। মানে এগুলা যেইভাবে বলুক না কেন তোমাকে এল নট বলতে এগুলাকে বুঝাচ্ছে। তার মানে তোমার পরীক্ষা যদি বলা হয় নিশ্চল দৈর্ঘ্য তার মানে বুঝবা এল নট, যদি বলা হয় যে স্থির অবস্থায় দৈর্ঘ্য তার মানে এল নট, তার মানে বলছে পৃথিবীতে পরিমাপকৃত দৈর্ঘ্য তার মানে এল নট। তার মানে বুঝতে পারতেছো নিশ্চল মানে স্থির থাকবে, তারপরে হলো যে তোমার হলো যে কোনো গতিশীল না, তার মানে পৃথিবীতে এই কি অবস্থা আছে বলো তো ভাইয়া পরিমাপকৃত দৈর্ঘ্য, তার মানে পৃথিবীতে থাকলে এই ক্ষেত্রে আমরা বুঝবো এল নট। আর এল মানে কি? এল মানে হলো চলমান দৈর্ঘ্য, কিসের? কোনো একটা সাপেক্ষে চলতেছে, ঠিক আছে, বা গতিশীল। তার মানে কি পৃথিবীর সাপেক্ষে ধরো মহাকাশযানে গতিশীল, তাই না? এই জিনিসটাই আমরা তখন এল বলতে গেলে আমরা কি বুঝি? চলমান দৈর্ঘ্য বা গতিশীল দৈর্ঘ্য। এবার আসি এম নট। এম নট কি? নিশ্চল ভর, নিশ্চল ভর বা আমাদের স্থির অবস্থায় ভর অথবা পৃথিবীতে পরিমাপকৃত ভরটাকে আমরা বলি এম নট। আর এম কি? ওই যে আমাদের একটা সাপেক্ষে গতিশীল থাকবে, গতিশীল বা চলমান অবস্থায় ভর থাকবে, এই জিনিসটা। এখন এল এর জন্য সূত্রটা কিভাবে মনে রাখবা? এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অলওয়েজ একটা জিনিস পার্ট আছে কি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমাদের ফিক্সড পার্টটা। এখন আমার সমস্যা হলো যে কোনোটার ক্ষেত্রে এটা গুণ অবস্থায় আছে আর কোনোটার ক্ষেত্রে এটা ভাগ অবস্থায় আছে। এম ইকুয়াল টু কি এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে বুঝতেই পারতেছো ভি বলতে গেলে কি মহাকাশযানের বেগ, সি বলতে গেলে আলোর বেগ, এল নট কি নিশ্চল দৈর্ঘ্য। আমি আবারও তোমাকে সামারি করতেছি, নিশ্চল দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য বা পৃথিবীতে পরিমাপকৃত দৈর্ঘ্য, যেন ভুলে না যাও ভাইয়া। আর এল মানে কি? আমরা কিন্তু বেশি জিনিস বলতেছি না, জাস্ট যেইটুকু দরকার আমাদের একদম পিক পয়েন্টের জন্য সেইটুকু আমরা করে আমরা সিকিউ, আমাদের টার্গেট হলো সিকিউ সলভ করা। আমাদের এই 5টা টার্গেট আমরা আগে এখান থেকে ওয়ান শট সিকিউতে 100% কমন আগে পেয়ে তারপর আমরা অ্যাডমিশনে গিয়ে যত ইচ্ছা মন চায়, যা যা মন চায়, যত ডিপে মন চায় সেই কনসেপ্ট ক্লিয়ার করবো। আগে এইটুকু ক্লিয়ার হয়ে যায়। আর দেখো এম নট মানে কি? নিশ্চল বর, আর এম মানে কি? গতিশীল বা চলমান অবস্থায় বর, ঠিক আছে। ওকে ফাইন, খুব ভালো কথা। আর টি মানে কি? আর টি নট মানে কি? এই দুইটা জিনিস। এখন এই দুইটা জিনিসে যাওয়ার আগে একটু আমি এখান থেকে যে আমরা দৈর্ঘ্য সংকোচন আর ভর বৃদ্ধি এইটার রিলেটেড একটা সিকিউ আগে সলভ করে আসে, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে, ঠিক আছে। এইটুকু কনসেপ্ট দিয়ে তো আমাদের এইখানের মধ্যে এই প্রশ্নটা দিয়ে আমরা কি করব? আজকে এই প্রশ্নটা সলভ করব, ঠিক আছে। খুব ভালো মতো সলভ করব, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা। ওকে, কেন এই প্রশ্নটা নিছি বুঝতে পারতেছো? বলতো কে কে কমেন্টে জানাও, বলতো এই প্রশ্নটা কেন নিছি আমরা। দেখো এখানে কার নাম লেখা আছে? আমাদের কথা বলা আছে। কেন বলতো? কারণ আমরা তোমাদের জন্য ওয়ান শট ক্লাস রেকর্ড করতেছি। কয়টা বাজে জানো? এখন বাজে তোমার কয়টা জানো? একটু টাইমটা দেখো তো, 6:30। দেখো 6:30 বাজে, 6:30 বাজে, বুঝতে পারছো? ওকে ওকে ওকে, তাহলে চলো আমরা তাহলে এখন থেকে আমরা সলভ করা শুরু করি, ঠিক আছে। আমাদের গ নাম্বারটা আমাদের কি বলছে দেখো, এখানে আমাদের গ নাম্বারটা বলতেছে যে গতিশীল মেসনের ভর নির্ণয় করো। আমরা আমাদেরকে বোঝাচ্ছে যে গতিশীল, এখন এই গতিশীল মেসনটার ভর নির্ণয় করতে এখানে কি কি জিনিস দেওয়া আছে একটু দেখো তো। আমার ভরের জন্য কি কি লাগে চিন্তা করে দেখো। আমার লাগবে এম নট, ভি আর সি। সি তো আমরা জানি, আর ভিটা আর এম নটটা আমার লাগবে, কারণ যেহেতু গতিশীল মেসন বলছে তার মানে আমাকে এম এর মানটা বের করতে বলছে। এই তো প্রশ্ন, তাই না? এইটুকুই তো প্রশ্ন। ওকে ফাইন, খুব ভালো কথা। যদি এইটুকুই প্রশ্ন হয় তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া, তোমরা আমাকে এইটুকু বলো যে এখানের মধ্যে এম নটের মান দেওয়া আছে কিনা। এই যে দেখো স্থির ভর কি বলছে, দেখো এখানের দিকে দেখো, বলতেছে কি স্থির ভর কত, সেটা 1.82 দেখো 1. m not equal to কত 1.82 ইন্টু 10⁻⁻28 কেজি বলছে। ওকে ফাইন, খুব ভালো কথা। এরপর দেখো এখানে বলতেছে কি এরা পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপরে আপতিত হবার পর এত সি বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়। তার মানে কত বেগে বলতো? এই বেগটা হলো কি আলোর বেগের 0.98 গুণ। বুঝতে পারতেছো? মানে আলোর বেগের সাথে সমতুল্য। তার মানে এই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রযোজ্য হচ্ছে। তার মানে ভি ইকুয়াল টু কত বলতেছে 0.98 সি। তাহলে বলো ভাইয়া এম মানে কি? এম মানে হলো যে আমরা কি জানি? এম মানে হলো যে এম মানে কি জানি আমরা একটু আগে শিখে আসছি, এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে এম নটের মানটা কত আছে দেখো তো 1.82 ইন্টু 10⁻⁻28 কেজি, আর রুট ওভার 1 মাইনাস ভি এর মানটা কত আছে
আছে বলো তো? ভি এর মানটা বলা আছে 0.98c, 0.98c, আর এখানে সি এর মানটা তো সি, এটা হোল স্কোয়ার, দেখো এটা হোল স্কোয়ার, তার মানে এই সি কাটাকাটি, তাহলে থাকতেছে কত 1.82 ইন্টু 10⁻⁻28 √1 মাইনাস 0.98 হোল স্কোয়ার। জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলে যা অ্যান্সার হবে তাই হলো আমাদের এম এর মানটা এত কেজি, বুঝতে পারছো ভাইয়া? তার মানে এটা আমাদের এইটুকু কেজি। এখন যদি ধরো প্রশ্নটা আরেকটু বড় করতো, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারতো যে কিরকম তারতম্য দেখা যাচ্ছে বা কিরকম পার্থক্য পেয়েছি। তার মানে এটা আমরা যেইটুকু পেয়েছি এইখানে আমাদের গতিশীল অবস্থায়, তার মানে স্থির অবস্থায় যা ছিল সেই পরিমাণে তো আমাদের পার্থক্য হয়েছে। তার মানে আমাদের মেসনের ভরটা কি হয়েছে বলতো, কিছুটা পার্থক্য হয়েছে। যেমন ধরো আগে একটা টাইমে প্রথম দিকে তোমরা ধরো অনেক কম শিক্ষার্থী আমাদের ক্লাসটা দেখতা, এখন অনেক বেশি শিক্ষার্থী দেখতেছো, তাহলে কি হয়েছে, সময়ের সাথে সাথে একটা তারতম্য হয়েছে। বিষয়টা এরকম, মানে এটা আসলে কথার কথা বলছি, বিষয়টা জাস্ট এইভাবে মনে রাখবা, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা এই টাইপের আরেকটা কোশ্চেন সলভ করি, তাহলে আমাদের আশা করি খুব দ্রুত এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। আসো এই প্রশ্নটা সলভ করি। একই টাইপের প্রশ্ন, জাস্ট আমরা একটু সলভ করার চেষ্টা করি, নাকি আরেকটা প্রশ্ন নিব, অন্য টাইপ থেকে নিব কিনা বলো? দেখো একই টাইপের, সবই তো একই টাইপের। দেখো এই প্রশ্নটা করে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তোমাদের জন্য সুবিধা হবে। ওকে ফাইন, আসো গ নাম্বারটা, কি নাম্বারটা? গ নাম্বারটা। একই টাইপের প্রশ্ন, দেখো সলভ করিয়ে দিচ্ছি। জাস্ট দেখো এখানের মধ্যে কি চাইছে, তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে? তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে? এখন দেখো তোহার ক্ষেত্রে কি হয়েছে, তো তারা যে স্কুলে ছাত্রী ছিল সেই স্কুল স্থাপিত হয় এত সালে, 25 বছর বয়সে নুহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে, কত মিটার লম্বা দেখো, 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে সে কি করছে, মহাকাশে যাত্রা শুরু করলো। তার মানে প্রথমে স্থির অবস্থা ছিল, স্থির অবস্থা ওর দৈর্ঘ্য কত ছিল বলতো ভাইয়া? L নট ইকুয়াল টু কত ছিল? 85 মিটার। এরপরে জিজ্ঞেস করতেছে যে ভি এর মান কি হয়েছে বলতো ভাইয়া? 0.66। তাহলে আমরা তো জানি L ইকুয়াল টু কি বলতো ভাইয়া? L নট ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। জাস্ট এইটুকু করলেই তো আমাদের কাজ শেষ, তাই কি না বলো? এইটুকুই তো আমাদের কাজ, এইটুকু জাস্ট করবা, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, বুঝতে পারছো? আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুকু করলেই হবে। তার মানে কি 85 ইন্টু √1 মাইনাস ভি এর মান কি আছে 0.66 আর সি হোল স্কোয়ার, সিজি কাটাকাটি, তার মানে 85 √। ওকে, এইটুকুই হলো, জাস্ট যাইটুকু আসবে সেইটুকু হলো আমাদের দৈর্ঘ্য। তার মানে এইটুকু। যদি বলতো কতটুকু পার্থক্য বা তারতম্য দেখা গেছে, জাস্ট মাইনাস করে দিলে কাজ শেষ হইতো। এই হলো ঘটনা, আমরা আশা করি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের মেইন কার্যক্রম দেখো, আমাদের এখন আসি কাল দীর্ঘায়নে। ওকে, কাল দীর্ঘায়নের ক্ষেত্রে দেখো আমার এল বুঝলাম, এল নট বুঝলাম, এম বুঝলাম, এম নট বুঝলাম, কিন্তু টি এর ক্ষেত্রে দেখো আমি কি লিখছি, পরিমাপকৃতের সাপেক্ষে, পরিমাপকৃত মানে যে মাপবে তার সাপেক্ষে গতিশীল হতে হবে। ধরো পৃথিবীতে কোনো একজন মানুষ মাপতেছে যে মহাকাশযানে এত 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 কি বলতো ভাইয়া সময় সে ছিল, মহাকাশযানে এত সময় ছিল, তার মানে কি বলতো ভাইয়া নভোচারীটা মহাকাশ ইয়াতে এত সময় ছিল। তখন আমরা কি বুঝবো একটু বলতো ভাইয়া, কে মাপছে? পৃথিবীতে থাকা একজন ব্যক্তি মাপছে, তার সাপেক্ষে কি মহাকাশযানটা কি ছিল? গতিশীল ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমার এটা কি হবে বলতো ভাইয়া? টি হবে। আর যদি তার অপেক্ষা বলতেছে যে সে পৃথিবীতে আছে, তখন পৃথিবীতে থাকা অবস্থায় তার বয়স ছিল ধরো 25 বছর, বা তার এটা ছিল যে এত বছর সে স্থায়িত্ব পাইছে, তার মানে পৃথিবীতে থাকা অবস্থা সেও আছে পৃথিবীতে, আর পৃথিবী অবস্থায় সে মাপতেছে, তার মানে সেটা কি আছে? স্থির আছে তার সাপেক্ষে। মানে যে পরিমাপকৃত আছে তার সাপেক্ষে স্থির হলে আমাদের টি নট, আর তার সাপেক্ষে গতিশীল হলে সেটা হয়ে যাবে টি। জাস্ট এইটুকু মনে রাখবা, যার সাপেক্ষে আমরা কাকে কেন্দ্র করতেছি তার সাপেক্ষে কি সেটা গতিশীল, তার মানে টি, আর যা তার সাপেক্ষে যদি স্থির হয় তাহলে টি নট। এইটুকু কনসেপ্ট দিয়ে হলেই আমাদের কনসেপ্ট শেষ। আমরা এখন চলো কোশ্চেন সলভ করব। এইটুকু বুঝতে পারছো কিনা? জাস্ট এইটুকু বুঝতে পারলে আমাদের মোটামুটি অনেক কিছু কমপ্লিট। ওকে, আমরা তাহলে যেখানে ছিলাম আর কি, চলো তারপরে আমরা দেখি যে আসলে কাল দীর্ঘায়ন টি নট এই দুটার কনসেপ্ট দিয়ে আমরা দেখি আমাদের জন্য কি কি ম্যাথ অপেক্ষা করতেছে। তো আমরা এখান থেকে এই কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে? এই কোশ্চেনটা কার? এই কোশ্চেনটা হয়েছে এই যে দেখো তোহা ও নুহা, এই যে দুই বন্ধুর জন্ম। এই প্রশ্নটা দিয়ে আমরা আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? ওকে, চলো দেখি তোহা নুহা আমাদেরকে কি কি শিখাচ্ছে। ওকে চলো, এই যে আসো, চলো
দেখি আমাদের ঘতে কি প্রশ্ন করছে। ঘতে প্রশ্ন করতেছে কি, একটু বড় প্রশ্নটা, যে বলতেছে নুহা 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 কি বলতেছে, নুহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে, স্কুলের অনুষ্ঠানে সে কি করবে, যোগ দিতে পারবে কিনা, মানে নুহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা, এটা গাণিতিকভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। আসলে নুহা স্কুলের অনুষ্ঠানে যোগ দিবে কিভাবে আমি একটু বুঝিয়ে বলি তোমাকে। প্রথমত তোহা এবং নুহা জন্ম হয়েছে কত সালে, 1955 সালে। আগে কোশ্চেনের মান এটা বুঝতে হবে, তারপরে আমরা অ্যান্সার করতে যাব, ঠিক আছে। কত সালে, 1955 সালে, খুব ভালো কথা। এরপরে দেখো, এখানে দেখো তারা যে স্কুলের ছাত্রী ছিল সেই স্কুল স্থাপিত হয় কত সালে, 1915 সালে। ওকে, তাদের জন্ম এততে আর স্কুল স্থাপিত হয় এত সালে। 25 বছর বয়সে নুহা, তার মানে কি তার জন্মের 25 বছর বয়সে নুহা কত, 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে, মহাকাশযানে চড়ে 0.6 বেগে এত মহাকাশে যাত্রা শুরু করলো। নুহার হিসাব মতে দেখো, নুহার হিসাব মতে নুহা আসলে কোথায় আছে বলতো ভাইয়া, নুহার হিসাব মতে 30 বছর পরে ফিরে এলো। নুহা কোথায় হিসাব করছে বলতো ভাইয়া, এই যে নুহা যে আসছে পৃথিবীতে, তখন তো তার কাছে মনে হলো যে সে 30 বছর ইয়া করে ফিরে আসলো। এই 30টা বছর সে কোথায় কাটাইছে, মহাকাশযানে। মহাকাশযানে কি ছিল, গতিশীল ছিল। তার মানে গতিশীল থাকলে এটা হবে কি, টি, টি মানে কত বছর, 30 বছর, মানে 30 বছর, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে দেখো প্রশ্ন কি করছে, এরপরের লাইনে কি বলছে, যে তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তার স্কুলের পূর্তি কত বছর, 100 বছর। তার মানে 1915 সাথে তুমি যদি 100 বছর যোগ করো, তার মানে 2015 সাল। তার মানে অনুষ্ঠানটা হচ্ছে কবে, পৃথিবীর সাপেক্ষে 2015 সালে। কিন্তু সে তো যেহেতু মহাকাশযানে ছিল, সে তো তার গতি অনেক বেশি ছিল, তার মানে সময়টা তার ক্ষেত্রে তারতম্য দেখা দিবে। তার ক্ষেত্রে আসলে এই পৃথিবীতে যে 2015 সাল, সেটা তার হচ্ছে না, কি হচ্ছে না। যদি 2015 সালের কম হয়, ঠিক আছে, হিসাবটা কিভাবে করব, ধরো 1955 সাল, একটু বোঝার চেষ্টা করো। ধরো 1955 সালে তার জন্ম, সে কত বছর বয়সে গেছে, 25 বছর বয়সে গেছে। এখন পৃথিবীর সাপেক্ষে সে মহাকাশযানে কত ছিল, সে তো যখন ছিল, যেটা ছিল যে 30 বছর, সে তো মহাকাশযানে ছিল, কিন্তু সেটা পৃথিবীর সাপেক্ষে স্থির অবস্থায় কত ছিল, টি নটটা কত ছিল, সেই টি নটটা ধরো কোনো একটা মান আসছে। এই তিনটার যোগফল যদি 2015 কম হয়, মানে ধরলাম 2014 আসলো, তার মানে বুঝতে পারবো যে সে অনুষ্ঠানের আগে ফিরে আসছে, তারপরে সে 2015 সালে অনুষ্ঠানে যোগ দিছে। আর যদি এটা 2015 বেশি হয়, ধরলাম 2017, 2019, 2021 এরকম কোন একটা সাল, বা 2018 এরকম একটা সাল, তখন আমরা বুঝতে পারবো যে না, তার অনুষ্ঠান তো 2015 সালে হয়েছে। তার মানে 16, 17, 18, 19, 20, 21 এইসব সালে আসলে সে আর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমার এখানে কি লাগতেছে, টি নোটটা লাগতেছে। টি নোটটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বুঝে যাব যে সে আসলে কি বলতো ভাইয়া, সে আসলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিনা। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, টি এর মানটা দেওয়া আছে, টি এর মানটা কত দেওয়া আছে, 30 ইয়ার্স। আরেকটা জিনিস দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভিটা কত দেওয়া আছে দেখো, এই যে 0.6c, ঠিক আছে। তার মানে আমরা টি এর সূত্রটা কি জানি, টি ইকুয়াল টু জানি আমরা টি নট √1 - v²/c²। তার মানে এখান থেকে টিটা আমরা কিন্তু জানি, টি এর মানটা কত বলছে দেখো, মহাকাশযানে সেই 30 বছর, এই যে 30। আর টি নটটা আমরা জানি না, আর √1 - ভি মানে কত, 0.6c, আর এখানে কত, c হোল স্কয়ার। এই তো, হ্যাঁ এই তো। তার মানে এখান থেকে টি নটটা কি হবে, 30 × √1 - 0.6 হোল স্কয়ার, তাই কিনা, হ্যাঁ তাই। তাহলে এখান থেকে মানটা কত আসতেছে, আমি একটু ক্যালকুলেটর ক্লিক করি, তাহলে আমি বুঝতে পারবো যে এটার মানটা কত আসতেছে। এটার মানটা আসতেছে তোমার হলো যে, এটার মানটা আসতেছে কত, আচ্ছা আমরা মনে হয় একটু 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 কনসেপ্টটাতে একটু ভুল বলছি। একটু দেখো তো, আমরা কি দেখো এতক্ষণ ক্লাস নিতে মাথা গুলিয়ে গেছে, একটু দেখো এই মাত্র এই জিনিসটা ভুলটা টের পেয়েছে আমরা। দেখো দেখো এই ভুলটা কিন্তু তোমরাও সবাই করবে। দেখো আমি সেম যে ভুলটা এখন করছি, তোমরাও এই ভুলটা করবে, এই জন্য একটু ভালো মতো শুনো। দেখো এখানের মধ্যে কোশ্চেনটাতে কি ছিল, নুহা তার স্কুলে অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছে। একটু দেখো ভাই, আমরা যে ভুলটা করছি, এই টিটাতে ভুলটা করছি। লাইনটা কি ছিল দেখো, লাইনটা ছিল যে হিসাব মতে 30 বছর, নুহার হিসাব মতে, একটু ভালো করে শুনো, নুহার হিসাব মতে কত বছর, 30 বছর পরে ফিরে এলো। আচ্ছা দেখো ভাইয়া, নুহা আসলে কোথায় ছিল বলো তো ভাইয়া, মহাকাশযানে। আর তার হিসাবে কত বছর, 30 বছর। আমরা কিন্তু মহাকাশযানে হিসাব করছি কি, ভাবছি যে আমরা নুহা পৃথিবীতে আছে, তার জন্য আমরা গতিশীল ধরে নিছি। কিন্তু নুহা তো পৃথিবীতে ছিল না, নুহা তো মহাকাশযানে ছিল। সে মহাকাশযানে হিসাবটা ওখানে বসে করছে, তার মানে সে যেখানে ছিল সেখানে বসে সে হিসাব করতেছে। তার মানে এটা কি স্থির অবস্থায় না। বুঝতে পারছো পয়েন্ট, আমরা কোথায় ভুলটা করছি। আমরা ভাবছি যে নুহা
পৃথিবী থেকে বসে মাপতেছে, বিষয়টা মোটেও তা না। আর তোহা আর নুহা, ধরো তোহা পৃথিবীতে আছে, তোহা তো আর মাপতেছে না। যদি তোহা মাপতো তাহলে এটা হয়তো টি এর মান, বুঝতে পারছো? যেহেতু নুহা মাপতেছে, নুহাই মহাকাশযানে ছিল আর মহাকাশযানের সময়টা মাপতেছে, তার মানে এটা স্থির, তার মানে এটা হয়ে যাবে টি নট, বুঝতে পারছো? তার মানে আমি ভুলটা কোথায় করছি, আমি ধরে নিছিলাম যে কি ভাবছিলাম যে এই যে ক্লাসগুলো দেখো এখন বাজে 7টা বাজে, তার মানে টা না, এই ক্লাসটা রেকর্ডের আগে মানে এইগুলা করতে করতে রাত 3টা থেকে আমার বসা লাগছিল, মাথা মানে একদম গেছে। তার মানে কি তোমরা এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা হলে ঠান্ডা মাথায় এটা বোঝা লাগবে যে তার সাপেক্ষে সে কি স্থির নাকি গতিশীল, এই জিনিসটা। তার মানে সে আসছে মহাকাশ জানে, তার সাপেক্ষে তো মহাকাশ জানে স্থির ভাইয়া, তার মানে এটা টি নট। এখন তার সাপেক্ষে টিটা বের করব, দেখো উল্টা, আমি তো এখানে এসে হিসাবটাতে এসে ভাবতেছি এটা কিভাবে সম্ভব। তার মানে এখানে টি এর মানটা বের করলে আমরা বুঝতে পারবো যে আসলে পৃথিবী থাকে। দেখো এখন যখন সে পৃথিবীতে হিসাব হচ্ছে, সেহেতু সে এখন কি সে পৃথিবীতে যাবে, তার মানে পৃথিবীতে হিসাব হচ্ছে, তার মানে কি তখন এটা টি কি হয়ে যাচ্ছে বলো তো ভাইয়া, এটা হয়ে যাচ্ছে টি হয়ে যাচ্ছে। তার মানে তখন পৃথিবীর সাপেক্ষে তখন গতিশীল হবে। তার মানে এই যে টিটা আমরা বের করতেছি সেটা কিসের সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে যেহেতু, তার মানে টিটা আমরা বের করবো, এখন সেটা গতিশীল, বুঝতে পারছো? তাহলে আমরা এখন একটু করি, এইটুকু করলে আমরা বুঝতে পারবো। দেখছো ভুলটা কোথায় করছে, এই ভুলগুলা করা যাবে না, ঠিক আছে? টি ইকুয়াল টু 30√1 মাইনাস বি এর মানটা কি 0.6c হোল স্কয়ার। তার মানে এটা করলে আসতেছে কত, 30√1 মাইনাস 0.6 হোল স্কয়ার। এটা করলে দেখছো ক্যালকুলেটর ক্লিক করে আমি দেখলাম এমন এমন মানে এরকম মান আসতেছে কেন। ওকে, এখন আসছে দেখো 37.5 বছর। তার মানে তুমি আমাকে বলো ভাইয়া, তুমি দেখো এখন তুমি এইটুকু পেয়ে গেছো, তার জন্ম সাল ছিল 1925, সে 25 বছর বয়সে রওনা দিচ্ছে, সে এখানে ছিল কত বছর দেখো তো, 37.5 বছর। কার সাপেক্ষে, এটা পৃথিবীর সাপেক্ষে। সে মহাকাশ জানে তো ছিল কত বছর, 30 বছর, কিন্তু পৃথিবীর সাপেক্ষে ওটা হয়ে গেছে কত বছর, 37.5 বছর। তাহলে এবার যোগ করে দেখি এটা কত হয়, দেখি তো ক্যালকুলেটর ক্লিক করি, এটা কত সাল আসে, 2017.5, মানে 2018 সালের কাছাকাছি। দেখো আমাদের লক্ষ্য ছিল যে তাকে কত সালে আসা লাগবে, দেখো এখানে 2015 সালে আসা লাগবে। তার মানে কি 2018 সাল, মানে এই যে টি এর মানটা কার চাইতে বড়, টি নটের চাইতে বড়। তার মানে সে কি অংশগ্রহণ করতে পারবে বলো তো, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না, কারণ ওটা তো 2015 সালে হয়ে গেছে। সে আসছে কত সালে, 2018 সালে, কারণ তার সাপেক্ষে ওখানে হয়েছে 30 বছর, কিন্তু সে যখন পৃথিবীতে আসছে তখন তো অলরেডি 37 বছর হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো পয়েন্টটা। এই জন্যই আমরা এই ম্যাথগুলোতে একটু টি এবং টি নটটা খুব কেয়ারফুলি ধরা লাগে। এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই সেম জিনিসটাই ভুল করে, দেখছো? মানে এই ভুলটা যদি তোমরা করো তাহলে কিন্তু অনেক বড় ধরা খেয়ে যাবে, তাই এই ভুল মোটেও করা যাবে না, ঠিক আছে? তার মানে কি আমাদেরকে জাস্ট একটু মাথায় রাখতে হবে টিটা কোনটা, টি নট কোনটা। এই দুইটা জিনিস যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে সব কিছু করতে পারবো। দেখছো গ আর ঘ আমাদের কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তোমাকে আরেকটা জিনিস দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আসো ভাইয়া, এই যে এইখানে আসো, এই সিকিউরিটাতে আসো, এই সিকিউরিটাতে আসো। এখানের মধ্যে দেখো আমাদেরকে কি বলতেছে, এটা একটু ধরাই দিই তোমাদেরকে, তাহলে ইজিলি তোমরা এইখান থেকে যেই কোনো ধরনের প্রশ্ন আসলে করতে পারবা, ঠিক আছে? ঘ নাম্বারটা কি বলতেছে যে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ওই গ্রহে জীবিত অবস্থায় পৌঁছাতে সক্ষম হবে কিনা। আচ্ছা দেখো আগে কি কি দেওয়া আছে একটু আমি বলি। বলতেছে যে 40 আলোক বর্ষ দূরে। আচ্ছা 40 আলোক বর্ষ দূরে, এইটাকে তোমরা যদি একটু ভিতে কনভার্ট করতে চাও, কিসে কনভার্ট করতে চাও, ভি, দেখো 40 একটু দেখো ভাইয়া, 40 আলোক বর্ষ দূরে। তুমি আমাকে বলো এই যে আলোক বর্ষ এটা কি একটা দূরত্ব নির্দেশ করে না? তো আমরা দূরত্বকে কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে প্রকাশ করি। কিন্তু এই 40 আলোক বর্ষকে আমরা কি দিয়ে গুণ করব বলো তো ভাইয়া? আমরা যখন এইটাতে মিটারে কনভার্ট করব তার জন্য 9.4 × 10⁻15 এইটা দিয়ে গুণ করব, তাহলে আমরা ডি এর মানটা পেয়ে যাব। এরপরে দেখো কি বলতেছে যে ডি পেলাম, এরপরে বলতেছে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে এত বেগের নভোযানে পাঠানো হলো। তার বয়স কত ছিল, 45 বছর। কত বেগে, এত বেগে। তার মানে ভি এর মানটা আমরা কত পাইছে বলতো, 0.6c। ওকে, খুব ভালো কথা। এরপরে দেখো ভাইয়া, এরপরে প্রশ্নটা কি করছে, এরপরে প্রশ্নটা করছে যে এরপরে কি বলছে, নভোচারীর ভর হলো 80 কেজি এবং নভোচারীর গড় আয়ুষ্কাল হলো 80 বছর। তার মানে তার গড় আয়ুষ্কালটা দেওয়া আছে, গড় আয়ুষ্কাল দেওয়া আছে কত বছর, 80 বছর। একটু তোমরা আমাকে বলো ভাইয়া, তার যখন গড় আয়ুষ্কাল দেওয়া আছে এবং এক আলোক বর্ষ তো এখানে দেওয়াই আছে, ঠিক আছে? এখন দেখো ভাইয়া গড় আয়ুষ্কাল দেওয়া আছে, তোমার ধরো তথ্য অনুযায়ী নভোচারী ওই গ্রহে জীবিত পৌঁছাতে পারবে কিনা। এখন ধরো উনি যদি এখানে
এইখানে যে আমরা যে মানটা বের করব, এখানের মধ্যে যে মানটা বের করব সেই মানটা যদি 80 বছরের চাইতে ছোট হয় তাহলে সে অবশ্যই পৌঁছাতে পারবে গড় আয়ুষ্কালের চাইতে ছোট হলে। যদি গড় আয়ুষ্কালের চাইতে বেশি হয়ে যায় মানটা, তাহলে কিন্তু সে আর পৌঁছাতে পারবে না, মানে সে সে জীবিত পৌঁছাতে পারবে না। বুঝতে পারছো পয়েন্টটা? তার মানে এইটুকু বুঝতে পারলে এখন দেখো ভাইয়া, এখন আমাদের এখানে কি দেখো তো, এখানে দেখো 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য, তার মানে এই যে 40 আলোকবর্ষ সেটা কি বলতো ভাইয়া, কোথায়? ওই গ্রহে। এবং আরেকটা জিনিস দেখো, এটা কি এই বেগে যাবে, তার মানে তুমি আমাকে বলো ভাইয়া, আমরা কি জানি S = VT জানি, কি জানি S = VT। কেন এইটা বের করতেছি আমরা, টিটা এই যে আমরা এটা কোথায় বের করতেছি বলতো ভাইয়া, যার সাপেক্ষে সে কে, ওই নভোচারীটার সাপেক্ষে কিসে বলতো ভাইয়া, এই যে আলোকবর্ষ দূরে এই 45 বছর বয়সে এত বেগে যেহেতু নভোযানে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার কি থাকবে বলতো, টি এর মানটা কত হবে সেটা আমরা বের করব। সেখান থেকে আমরা জাস্ট কি কাজ করব একটু দেখো, তোমাকে জাস্ট এগুলো একটু বুঝতে হবে, বুঝলে কিন্তু কাজটা কমপ্লিট, ঠিক আছে? তার মানে দেখো ভাইয়া, এইখানের মধ্যে দেখো পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে দেখো এটা কি বলতো, নভোযানটা, তার মানে এটা গতিশীল, তার মানে এখানে আমরা টি এর মানটা বের করতে হবে এখান থেকে। আর আরেকটা জিনিস দেখো ভাইয়া, এইখানের মধ্যে আমাদের এই যে নভোযানে যখন আমাদের নভোচারীটা কোথায় যাবে বলতো ভাইয়া, ওই গ্রহে যাবে, সেই ক্ষেত্রে টি কি হবে বলতো ভাইয়া, T0 হবে ওইটার সাপেক্ষে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে T0টা কোথায় হবে, নভোযানের পরিমাপকৃত সময়। T0টা কি হবে, নভোযানের পরিমাপকৃত সময়, ঠিক আছে, নভোযানের পরিমাপকৃত সময়। আর টিটা কি হবে বলতো ভাইয়া, এই টিটা হবে জাস্ট মাথায় রাখবা যে কি, মাথায় রাখবা যে এটা হলো এই যে পৃথিবীর সাপেক্ষে, যেহেতু পৃথিবীর সাপেক্ষে এটা গতিশীল, তার মানে এটার মানটা টি। তাহলে টি এর মানটা কিভাবে বের করবো, দেখো T = কি S/V। এসটা কে ছিল, এই যে দেখো 40 গুণন 9.4 × 10⁻15 S, আর ভি এর মানটা কি 0.6c। সি কি বলতো ভাইয়া, আলো, এই যে কি এই সি বলতে গেলে কি বোঝায়, আলোর বেগ বোঝায়। আলোর বেগ কত আছে, 3 × 10⁸ এইটুকু করলে তুমি টি এর মানটা পেয়ে যাবা। আচ্ছা একটু ক্যালকুলেটর ক্লিক করি, দেখি টি এর মানটা কত আসতেছে। টি এর মানটা আসতেছে কত, টি এর মানটা আসতেছে যে, এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি আসতেছে 66 পয়েন্ট, দেখো 66.23। মানে এখানের মধ্যে তোমাকে আসবে প্রথমে কিসে, সেকেন্ডে আসলে তুমি জাস্ট এটাকে কিসে কনভার্ট করবা, বছরে কনভার্ট করবা। কিভাবে বছরে কনভার্ট করবা, যে মানটা আসবে এখানে, যে মানটা আসবে, ধরলাম আমি তো ডিরেক্ট করে ফেলছি, ধর একটা মান আসছে, ওই মানটাকে বছরে মানে কি 365। একটা দিনে কত ঘন্টা থাকে, 24 ঘন্টা। একটা ঘন্টায় কত মিনিট থাকে বলো তো, 60 মিনিট। এক মিনিটে কত সেকেন্ড থাকে, 60 সেকেন্ড। দেখো কনভার্ট হয়ে গেছে, যে মানটা ওইটাকে ভাগ করে দিলে তোমার এখানে কত আসলো দেখলাম 66.23। এইটা তোমার কিসের মান পাইছো, টি এর মানটা পাইছো। এখন তোমার লক্ষ্য কিসের মান বের করা বলো তো ভাইয়া, T0 মান বের করা। T0 মান যদি বের করতে পারি আমরা, তাহলে তো আমরা বুঝে যাবো যে নভোচারীর আসলে ওইখানের মধ্যে কি বলতো ভাইয়া, কত সময়, তাই না? বলতো আমরা T0 মানটা বের করতে পারলে ওই গ্রহে পৌঁছাবে তখন তার বয়সটা কত হয়েছে, যখন নভোচারী ওই গ্রহে পৌঁছাবে তখন তার বয়সটা কত এইটা হয়েছে, তখন তো আমরা T0 পেয়ে যাবো। তার মানে T0 আমরা বের করলাম। T0 বের করে যেই মানটা আসবে, দেখো যেই মানটা আসবে এখানে দেখো, সে 45 বছর বয়সে রওনা করছে, কিন্তু এইখানে সময় লাগছে ধরলাম আমার কত বছর, ধরলাম 50 বছর। তার মানে 45-এর সাথে যখন আমি 50 যোগ করব হয়ে যাবে কত, 95। আর যদি ভাইয়া দেখো 95, কিন্তু এখানে দেখো তার গড় আয়ুষ্কালটা কত, 80 বছর। 80 বছর আর এখানে যদি আমাদের 95 হয়, তাহলে কি সে জীবিত এটা করতে পারবে? পারবে না। যদি ভাইয়া এমন হয় যে এই মানটা এটা কত হয়, ধরো এটা 20 হয়, তার মানে 45 আর 20 যোগ করলে কত হবে, 65। তার মানে তখন এসে জীবিত এখানে কি হইতে পারবে বলতো, যেতে পারবে, মানে আমাদের যেই জীবিত পৌঁছাতে সক্ষম হবে। আশা করি বুঝতে পারছো যে আসলে ওইখানে আমাদের কি বলতো ভাইয়া, গড় আয়ুষ্কাল কত, তার চাইতে বেশি হলে কিন্তু সে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে না, কম হলেই কেবলমাত্র জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে। তার মানে এই ধরনের কোশ্চেনগুলো আসলে তুমি জাস্ট একটু ভালো করে মনে রাখবা কোনটা, তুমি জাস্ট একটু ভালো মতো মনে রাখবা যে টি কোনটা, T0 কোনটা। এই দুইটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার হলে অনেক সময় ডিরেক্ট টি এর মানটা দেওয়া থাকে না, ডি ভি এগুলো দিয়ে আমরা S = VT দিয়ে টি এর মানটা বের করি, ওই টাইপটা দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি আর আগের কনসেপ্টটা দেখো, আগের কনসেপ্ট দিয়ে ম্যাক্সিমাম প্রশ্ন হয়, এটা মাঝে মাঝে একটু কঠিন করতে চাইলে, তোমাকে যদি একটু পেঁচাতে চাই সেক্ষেত্রে দিয়ে দেয়। তো আশা করি যে এই টপিকটা তোমরা যদি ভালো মতো ক্লিয়ার হয়ে থাকো,
তোমার এখান থেকে 10 মার্ক কমন পেয়ে যাবা। কেউ মিস দিও না, এখান থেকে 10 মার্ক তুমি কমন পেতে চাইলে এই এই যে জাস্ট এই জিনিসটাকে একটু আর টেস্ট পেপারটা নিয়ে কয়েকটা প্রশ্ন দেখলে হয়ে যাবে। আমি যতটুকু করাইছি এতটুকুতে এনাফ কনসেপ্টটা। আর এইটা তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে করবা, জানাবা। আর তোমাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের কিন্তু সিকিউ টপ সিকিউ সিরিজ ম্যাথের জন্য এবং ফিজিক্সের জন্য কিন্তু আমাদের পেইড আছে 300 টাকা করে। আমাদের যদি বিস্তারিত জানতে চাও 013147700610 এখানে মেসেজ দিলেই হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তখন তোমাকে বাকি বিস্তারিত বলে দিবে। তার মানে কি এখানের মধ্যে আমরা এরকম ধরো সিকিউ 1 সিকিউ 2 এটার কনসেপ্টটা যতটুকু দরকার ঠিক ওইটুকু কনসেপ্টটা ক্লিয়ার করে আমাদের সিকিউর জন্য সিকিউ সলভ করাবো, জাস্ট কোশ্চেন যাতে তুমি সলভ করতে পারো। ঠিক আছে, যে এই যে আজকে যে প্রথমবার আমি যে ভুলটা করছিলাম, মানে এই যে ভুলগুলা কিন্তু তোমরাও সবাই করবে। তার মানে কি একটু সতর্ক সহিত টি আর টি নটটা মাথায় রাখবে এখানের মধ্যে, তাহলেই তোমরা আশা করি বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর প্রথম কমেন্টটা চেক করো, ওইখানের মধ্যে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমাদের ওয়ান শট এমসিকিউ এবং ওয়ান শট এইচএসসি যে গ্রুপটা আছে আমাদের, ওই গ্রুপটাতে তোমরা যুক্ত থাকবে, ওখানে আপডেট জানানো হয়। আর সাজেশন পেতে হলে আমাদের এই যে ম্যাসনের যে পেজটা আছে ওইখানে যুক্ত হয়ে থাকবে, ওইখান থেকে তোমরা সকল ধরনের ভিডিও সব কিছু ওখানেও পাবে। ঠিক আছে, যে যেখানে থেকে যুক্ত থাকো দুইটা জায়গায় যুক্ত থাকলেই হবে, সাজেশন থেকে শুরু করে যে কোনো আপডেট ওই দুইটা গ্রুপে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। আল্লাহ হাফেজ।